ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে টেক্সট বইটি রয়েছে তার অন্তর্গত একটি প্রবন্ধ পড়ছিলাম আগের দিন। যে প্রবন্ধটির নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম এবং লিখেছেন শ্রীপান্থ। শ্রীপান্থ তার প্রকৃত নাম কিন্তু নয়, তার প্রকৃত নাম নিখিল সরকার। এবং আমরা দেখতে পেয়েছিলাম এই প্রবন্ধটি নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম ও মন প্রবন্ধ থেকে। তো আগের দিনের ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম তাতে আমরা দেখতে পেয়েছিলাম এখানে লেখকের যে জীবন, তিনি তার অফিসে গিয়ে কিভাবে লিখতেন, কিভাবে তার অফিসের বর্ণনা দিয়েছেন, যে প্রত্যেক দিন তিনিই একমাত্র কলম নিয়ে যেতেন এবং কলমে করে তিনিই লিখতেন। কিন্তু আর বাকি যারা তাদের স্টাফ ছিল বা তার স্টাফ ছিল বা তার কলিগ ছিল বা সহকর্মী ছিল, তারা কিন্তু সবাই ওই টাইপরাইটার দিয়েই টাইপ করত এবং প্রয়োজন বিশেষে দেখা যেত যে তিনি যেটা লিখছেন কলমে করে সেটাও কিন্তু টাইপরাইটার হিসাবে তার সহকর্মী বন্ধু কিন্তু টাইপ করে দিতেন। এবং আমরা দেখতে পেয়েছি যে কোনোদিন যদি কোনো কারণে তিনি ওই কলম নিয়ে যেতে ভুলে যেতেন তাহলে কি দশা হতো। তাহলে কোনো রকমে যদি একটা ভোতা, একটা যদি লেখা না পড়া এমন যদি একটা কলম জুটতো, তাও তিনি কাজ চালানোর মতো কাজ চালিয়ে নিতেন, কিন্তু তিনি টাইপরাইটার দিয়ে কখনো টাইপিং করতেন না। এরপর আমরা দেখেছিলাম যে তিনি কিভাবে পেন বানাতেন, অর্থাৎ ছোটবেলায়, সেটা অনেক বছর আগেকার কথা, 50-60 বছর আগেকার কথা, কিভাবে তারা পেন বানাতো একটা কঞ্চিকে কেটে তার মুখটা ছুঁচলো করে যাতে একসাথে অনেক কালি না বেরিয়ে পড়ে, এবং কোথায় লেখা হতো না কলা পাতায় লেখা হতো, সেটাও কিন্তু আমরা পড়েছিলাম। এবং লেখকের ছোটবেলায় তারা হোম টাস্কের খাতা হিসেবে কলা পাতাকেই কিন্তু ব্যবহার করতেন, কলা পাতাকে সাইজ হিসাবে কেটে নিতেন এবং তারপরে তারা স্কুলে নিয়ে যেতেন এবং মাস্টার মশাই যখন সেটাকে চেক করতেন, তার চেক করার যে একটা চিহ্ন সেটা হিসাবে একটা দাগ পড়তো, যে দাগের মাধ্যমে কিন্তু চেনা যেত যে খাতাটা কিন্তু কারেকশন হয়েছে। এবং ফিরে আসার সময় কোনো একটা পুকুরে কিন্তু ফেলে দিতেন লেখকরা। কেন? কারণ গরুকে খাওয়ালে মহাপাপ, গোমাংসের মতো পাপ, সেটা কিন্তু এই কবিতায় প্রবন্ধে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গরু ক অক্ষর জ্ঞানের পাপ লাগবে গরুকে খাওয়ালে, সেটা আমরা পড়েছি আগের দিনের ক্লাসে। আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে আরো একটি ক্লাস করব, তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, এই যে গরুকে অক্ষর খাওয়ানো, এই যে অক্ষর খাওয়ানো যে পাপ, সেটা কিন্তু এই যে তারা একটা কুসংস্কার মানতেন কি, যে অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। হিন্দুদের কাছে গোমাংসটা যেরকম একটা পাপ স্বরূপ, কারণ গরুকে আমরা মাথা হিসেবে পুজো করি, তার মাংস খাওয়াটা একেবারে পাপ, সেটা ধর্মে যায় না। সেরকমই গরুকেও কলা পাতাতে অক্ষর খাওয়ানোটা কিন্তু পাপ, সেরকমই পাপ। এইটুকু আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। আজকে দেখো আমরা একটা স্ট্যান্জা পড়বো, স্ট্যান্জাটা পড়ি। দেখো কি বলছে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, যেমন পেন তৈরি করতো লেখকরা, তেমনই কিন্তু কালিও নিজেরাই তৈরি করতো। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন, কারণ লেখকরা তো ছোট তখন, তারা একা একা কিভাবেই বা তৈরি করবেন। প্রাচীনেরা বলতেন, অর্থাৎ প্রাচীনেরা বলতে এখানে বয়স্কদের কথা বোঝানো হয়েছে, বা পুরনো যারা মানুষ তাদের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে, বয়স্ক মানুষ। বয়স্করা বলতেন, কি বলতেন? 3 ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। দেখো, 3 ত্রিফলা, ত্রিফলা কি কি আমরা সবাই জানি, ত্রিফলা কি কি? আমলকি, হরিতকি আর বয়রা, এই তিনটে বলছে। 3 ত্রিফলা শিমুল ছালা, শিমুলের ছাল, ছাগ দুগ্ধে, ছাগলের দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে, লোহার পাত্রে লোহাই ঘষি, লোহাতেই ঘষি। আর ওই ত্রিফলাগুলো কি না, একটু জলে ভেজালে আমরা দেখতে পাবো ভীষণ কালো, ওইগুলো কালি প্রচন্ড। ছিঁড়ে পত্র অর্থাৎ যে কাগজে লিখবে সেটা হয়তো ছিঁড়ে যাবে, না ছাড়ে মসি, মসি মানে হচ্ছে
কালি। কালি দেখো, এই যে কবিতাটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? যে তিন ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি মানে হচ্ছে কালি, সেটা আমরা বললাম, মানে পত্র ছেড়ে যাবে, কাগজ ছেড়ে যাবে, কিন্তু কাগজের ওপর ব্যবহৃত যে কালি লেখকরা তৈরি করতেন, সেই কালি কিন্তু ছাড়বে না। এটাই কিন্তু প্রাচীনেরা বলতেন, মানে বয়স্করা বলতেন। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। অর্থাৎ ভালো কালি, যে কালিগুলো সহজে উঠে যাবে না, বা পত্র, এই যে বললো না, পত্র ছিঁড়ে গেল না ছাড়ে মসি, অর্থাৎ কালি কিন্তু কি হবে না, কালি নষ্ট হবে না, লেখাটা নষ্ট হবে না, এমন যদি ভালো কালি যদি তৈরি করতে হয়, তাহলে ব্যবস্থাপনাও কি রাখতে হবে, বা ব্যবস্থাপত্র কি রাখতে হবে, ভীষণ সুন্দর রাখতে হবে, তাই না? তাই ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, মানে এটা এরকম ভাবেই তারা কালি তৈরি করতেন। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? প্রাচীনেরা সবকিছু ব্যবস্থা করে তারপর কালি তৈরি করতো, কিন্তু লেখক বলছে এত কিছু আয়োজন আমরা কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, কিন্তু এর ভেতরেও কি আইন যেরকম আছে, আইনের ফাঁকও আছে, সেরকমই কালি তৈরি করতেন, ভালো কালি তৈরি করতেন, কিন্তু এত কিছু ব্যবস্থাপনা লেখকদের ছিল না। লেখকরা সহজেই ভালো কালি তৈরি করতে পারতেন। কি না, বাড়ির রান্না হতো কাঠের উনুনে। বাড়িতে রান্না হতো কিসে না, কাঠের উনুনে। তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। অবশ্যই কাঠে যদি কেউ রান্না করে, তাহলে আমরা দেখতে পাবো যে তলায় একটা জমাটি কালো কালি জমে। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। কি বলছে না, কাঠের উনুনে যেটা রান্না করতো, সেটা কি হতো, কড়াইয়ের তলায় একটা মোটা আস্তরণ পড়তো কালির, সেটাকে লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলতে হতো। সেই ঘষে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো, সেই কালিটাকে গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ, তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। ওই কালো জলে কি ঘষতো, হরিতকি ঘষতো। একটু আগে আমরা ত্রিফলার পেলাম, যে আমলকি, হরিতকি আর বয়রা, তার মধ্যে হরিতকি ঘষতো, ঠিক আছে? কারণ হরিতকিও খুবই কালো, আমরা জানি। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। এমনিও যদি আমরা কোনো চালকে যদি একটু গরম করি শুকনো, তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায়। সেরকমই আতপ চালটাকে কি করা হতো, কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে এমনভাবে ভাজতে হতো যে পুড়ে যাবে, যাতে কার্বন হয়ে যায়, সেটা ভেজে পুড়িয়ে তা বেটে কি করতে হতো, ওতে মেশাতে হতো, বা ওতে মেশাতো লেখকরা। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অর্থাৎ কি, জলটা তো অল্প বাটিতে, এবং সেই যদি খুন্তিটাকে যদি পুড়িয়ে বা গরম করে লাল টকটকে করা হতো, এবং যখনই সেটাকে জলে ছাড়া হতো, ছ্যাঁক করে আওয়াজ হতো, এবং অল্প জল তো ফুটতে লাগতো, তাই বলছে যে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। কি বললাম এক্ষুনি আমি, তো অনেক সময় কি হতো, টকবক করে ফুটতো। অল্প জলের মধ্যে কেউ যদি ওরকম ভাবে ছ্যাঁকার মতো দিয়ে দেয়, তাহলে কি, ওর যে উষ্ণতাটা, খুন্তির যে উষ্ণতাটা, সেটা কি হবে, জলের মধ্যে ছাড়বার জন্য জলটা তৎক্ষণাৎ গরম হয়ে যাবে এবং জলটা ফুটতে শুরু করবে। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দেখো, প্রাচীনেরা এক পদ্ধতিতে ভালো কালি তৈরি করত, এবং লেখকরা আরেক পদ্ধতিতে কালি তৈরি করত, কিন্তু দুটোর মধ্যে একটা মিল আছে। কোথায় মিল না, তারাও ত্রিফলা ইউজ করত, অর্থাৎ আমলকি, হরিতকি, বয়রা এগুলো ব্যবহার করত, আর লেখকরাও হরিতকি ব্যবহার করত।
তারপর দেখো কি বলছে, বাঁশ, আচ্ছা, দোয়াত মানে মাটির দোয়াত। দোয়াত আমরা দেখেছি সরস্বতী পুজোতে ব্যবহৃত হয়। সেই দোয়াত কি হতো, মাটির দোয়াত, ঠিক আছে। মাটির দোয়াতটা কি হতো, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, অর্থাৎ লেখকদের প্রথম লেখালেখি কিভাবে, বাঁশের কলম। আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম যে সরু একটা বাঁশকে কি করতো, সরু একটা রোগা কঞ্চিকে কেটে সেখানে তার মুখটা খুব সরুভাবে ছিলে নিতে হতো, যাতে একসাথে, বা ছুচালো করে নিতে হতো, যাতে একসাথে অনেকটা কালি একসাথে না বেরিয়ে পড়ে। সেরকমই তার লেখকরা যে লেখা শুরু করেছিলেন, তারা কিভাবে শুরু করেছিলেন, বাঁশের কলম, মাটির দোয়াত, ওই মাটির দোয়াতে ছেঁকে রাখা হতো কালিটাকে, আর ঘরে তৈরি কালি, কালি তৈরি ওখানে দেখিয়ে দিল। আর কোথায় লিখতো, কলা পাতাতে লিখতো, আমরা আগের দিনের ক্লাসেই পড়েছিলাম। এই সমস্ত কিছু নিয়েই তারা, অর্থাৎ লেখকরা প্রথম কিন্তু লেখালেখি শুরু করেছিলেন। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি, মানে চরম কষ্ট, এই কষ্টের কোনো তুলনাই হয় না। যে একটা জিনিস যেটা হাতে করে তৈরি করতো লেখকরা, সেটা আজ বিলুপ্তির পথে, সেটা আর কিন্তু চাইলেও পাওয়া যাবে না। তাহলে সেখানে কতটা কষ্ট হতে পারে সেটাই কিন্তু লেখক বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এই স্ট্যানজা থেকে আমাদের যে শর্ট কোশ্চেনটুকু আসবে, সেই শর্ট কোশ্চেনটা আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। দেখো, প্রথম আলোচনা কি না, কালি লেখকরা তৈরি করতেন কারা, বা কালি কারা তৈরি করতেন, তাহলে বলতে হবে নিজেরাই তৈরি করতেন, লেখকরা নিজেরাই তৈরি করতেন। আর লেখকদের কালি তৈরিতে সাহায্য করতো কারা, না মা, পিসি আর দিদিরা। প্রাচীনেরা কালি তৈরির যে একটি ছড়া বলতেন, সেই ছড়াটি কি, তাহলে বলতে হবে তিন ত্রিফলা শিমুল ছালা, ছাগদুদ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, শিরেপত্র না ছাড়ে মশি। এইটা হচ্ছে প্রাচীনদের একটি ছড়া। তো এইটা মনে রাখতে হবে খুব ভালো করে আমাদেরকে। আচ্ছা, তারপরে লেখকদের বাড়িতে কিসে রান্না হতো, তাহলে বলতে হবে কাঠের উনুনে রান্না হতো। তারপরে কোশ্চেন, কালি কোথায় জমতো, তাহলে বলতে হবে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। কি দিয়ে ঘষে তোলা হতো সেই কালিটিকে, তাহলে বলতে হবে লাউ পাতা দিয়ে ঘষে তোলা হতো। এবং কোন পাত্রে জলে গুলে রাখা হতো, তাহলে বলতে হবে পাথরের পাত্রে বা পাথরের বাটিতে। তারপরে কোশ্চেন দেখো, কালিটাকে আরো কালো করবার জন্য কি ঘষতো লেখকরা, তাহলে বলতে হবে হরিতকি ঘষতো। এগুলো ভীষণ শর্ট কোশ্চেন আসবে টেক্সট ভিত্তিক, যেগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা যে কে লেখকদেরকে আতপ চাল পুড়িয়ে বেটে দিত, তাহলে বলতে হবে লেখকের মা। তারপরে লেখকদের সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে তারা কি করতেন, তাহলে বলতে হবে তারা একটা খুন্তির গোড়ার দিকটা টকটকে করে লাল করে সেই জলে ছ্যাঁকা দিতেন। তারপরে কোশ্চেন, সেই যে কালিটা তৈরি করা হলো, সেটি তারা কিসের মাধ্যমে ছাঁকতেন, তাহলে বলতে হবে ন্যাকড়ার মাধ্যমে ছাঁকতেন। এবং ছেঁকে কোথায় রাখতেন, তাহলে বলতে হবে দোয়াতে ঢেলে কালি করে রাখতেন। দোয়াত কিসের তৈরি, তারপরে কোশ্চেন, তাহলে বলতে হবে মাটির তৈরি। তারপরে কোশ্চেন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, লেখকদের জীবনের প্রথম লেখালেখি কি কি উপকরণ দিয়ে শুরু হয়েছিল, তাহলে বলতে হবে বাঁশের কলম, দোয়াত, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। তারপরে লেখকের কষ্টটি কি, বা লেখকের কষ্টটা কি ছিল, লেখকের যে কষ্টটা ছিল সেটা কষ্টটা কিসের ছিল, তাহলে বলতে হবে যে এত বছরের কলম সেটা হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম, তাই লেখকের মনে ভীষণ কষ্ট। তাহলে এই যে আমরা স্ট্যানজাটা পড়লাম, তারপরে স্ট্যানজাটা দেখো কি বলছে, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, অর্থাৎ লেখক ভাবছেন যে আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম,
যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, মানে প্রাচীন সুমেরিয়ান হলে বা ফিনিশিয়ান হলে লেখক কি করতেন এটাই বোঝাতে চেয়েছেন। তবে হয়তো নীল নদের তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। নলখাগড়া কি? নলখাগড়া বলতে এক ধরনের এক ধরনের ঘাসকে বোঝায়, শক্ত ঘাস যেটি, এবং যেটি অপর নাম আমরা যদি বলি তাহলে বলতে হবে খাগ বা স্বর। এবং এই নলখাগড়া আমরা দেখতে পাবো যে এই নলখাগড়া, তাই বলছে কবি যে ওই নলখাগড়া কিন্তু ভেঙে নিয়ে আসতেন যদি লেখক কি হতেন, প্রাচীন সুমেরিয়ান হতেন বা ফিনিশিয়ান হতেন নীল নদের তীর থেকে, তাহলে তিনি এই নলখাগড়া কিন্তু তুলে নিয়ে আসতেন। সেইটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। লেখকের কত কল্পনা যে লেখক যদি ভারতে জন্ম না গ্রহণ করে যীশু খ্রিস্টের জন্মের আগে জন্মাতেন, যদি তিনি প্রাচীন মিশরে জন্মাতেন, যদি তিনি বাঙালি না হয়ে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন, তাহলে তিনি কি করতেন? তাহলে তিনি কিন্তু নীল নদের তীরে থেকে নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন এবং ভেঙে নিয়ে এসে সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন। হয়তো সূচালো করে কলম বানাতাম। আবার কি বলছেন? হয়তো সূচালো করে কলমও বানিয়ে নিতেন। হয়তো ফিনিশিও আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম, এবং বনপ্রান্ত থেকে যেটি কুড়িয়ে নিয়ে আসতেন সেটা হচ্ছে একটা হার, সেইটি লেখকের কি হতো? কলম হতো। তারপর দেখো, এই গেল হচ্ছে প্রাচীন মিশরীয় যদি হতেন লেখক, তাহলে লেখকের যে ধারণা যে তিনি কি করতেন সেটি। এরপর দেখো কি বলছে, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিচ্ছু নয়। বলছে এবার কবির চিন্তা ভাবনাটা দেখো। প্রাচীন মিশরীয় হলে তিনি কি করতেন আমরা পড়লাম। এরপর দেখো কি বলছেন, কবি বলছেন যদি আমি কি হতাম না, যদি আমি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, রাজাধিরাজ হতাম, তাহলে কি হতো? তাহলে আমি যদি জুলিয়াস সিজার হতাম, আমি যদি স্বয়ং জুলিয়াস সিজার হতাম, তাহলে কি হতো? তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা, যারা খুব নিপুণ হাতের কাজ করেন, শ্রেষ্ঠ কারিগর, তারা কি করত? বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা দিত। ব্রোঞ্জের কি দিত? শলাকা দিত। এই ব্রোঞ্জের শলাকাটার পোশাকের নাম কি? এই ব্রোঞ্জের শলাকাটার নাম হচ্ছে, পোশাকি নাম হচ্ছে স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিচ্ছু নয়, তার বেশি কিছু দিত না। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেইটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। আর কি? আর বলছে জুলিয়াস সিজার সেই কলমটা দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন। কাকে আঘাত করেছিলেন? না, কাসকাকে আঘাত করেছিলেন। এবং সেইটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা ছিল। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। তাহলে দেখো, একটা শলাকা, সেটা দিয়ে একটা মানুষকে খুন পর্যন্ত করা হতে পারে, সেটাই বলছে। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। এবার দেখো কবির কিন্তু বা লেখকের কিন্তু চীনা হওয়ার একটা শখ, যে চীনা হলে তিনি কি করতেন। চীনারা হলে অবশ্য চিরকালই লিখে আসছে কিসে? না, তুলিতে। তাদের বাদ দিয়ে সেই দিন পর্যন্ত বিশ্বের জ্ঞান অর্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। দেখো কিসের শলাকার কথা বলছে, কিসের? না, বাঁশের, নলখাগড়ার, তারপরে দেখো পাখির পালকের আর ব্রোঞ্জের। তাহলে দেখো, লেখক যদি ভারতে না জন্মগ্রহণ করতেন, তিনি যদি যীশু খ্রিস্টের জন্মের আগে জন্মগ্রহণ করতেন, তাহলে
তিনি কি কি করতেন? প্রাচীন মিশরীয় যদি তিনি হতেন তাহলে তিনি কি হতেন? তাহলে তিনি প্রাচীন সুমেরীয় হতেন বা ফিনিশিয়ান হতেন। এবং তিনি তখন নীল নদের তীর থেকে বা নীল নদের তীর থেকে একটা নল খাগড়া তুলে আনতেন, তুলে এনে সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন। আবার কখনো সুচালো করে কলমও বানাতেন। আবার দেখো ফিনিশীয় তারা কি করতো? বন প্রান্ত থেকে কুড়িয়ে আনতো, একটা হাড় কুড়িয়ে আনতো, সেটাও কিন্তু লেখকের কিন্তু কলম হতে পারতো, সেটাই বলছে। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধিপতি হতাম, রাজাধিরাজ হতাম, সর্বে সর্বা হতাম, তাহলে আমার কাছে কি থাকতো? ব্রোঞ্জের শলাকা থাকতো। যার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। তুলে দিত আমার হাতে, তার বেশি কিছুই না, তার বেশি কিছু দিত না, ব্রোঞ্জের শলাকাটাই দিত, কিন্তু সেটা দিয়ে আমি কি করতাম? লিখতাম। সিজার কিন্তু সেই কলমটি দিয়েই আঘাত করেছিল কাসকাকে, এবং সেই যে কলম, সেটিও যে কারোর মৃত্যুর কারণ হতে পারে, এটি কিন্তু লেখক বুঝিয়েছেন এখানে। এবং চীনারা কিন্তু সবসময় তুলিতেই লিখতেন, এবং তাদের বাদ দিয়ে সেই দিন পর্যন্ত বিশ্বের জ্ঞান অর্জন শলাকায় ছিল সর্বার্থী শলাকা, তা বাঁশেরই হোক, নলখাগড়ারই হোক, পাখির পালকেরই হোক, আর ব্রোঞ্জেরই হোক। তাহলে দেখো এই যে স্ট্যান্জা থেকে লেখকের যে চিন্তা ভাবনা আমরা পেলাম, সেটা হচ্ছে তিনি যদি ভারতে জন্মগ্রহণ না করে সুমেরীয় অঞ্চলে জন্মগ্রহণ করতেন, সুমেরিয়ান হতেন, প্রাচীন সুমেরিয়ান হতেন, বা ফিনিশিয়ান হতেন, বা মিশরীয় সভ্যতায় যদি তিনি কি করতেন না জন্মগ্রহণ করতেন, বা রোম সাম্রাজ্যের অধীশ্বর যদি তিনি হতে পারতেন, বা আমরা দেখতে পাই যে তিনি যদি চীনারা কিভাবে লিখতেন, সমস্তটাই কিন্তু একটা চিন্তা ধারণা একটা পোষণ করছেন নিজের মধ্যেই, যে আমি যদি এই হতাম তাহলে এইগুলো ইউজ করতাম। তাহলে দেখো এই যে স্ট্যান্জা, সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন আসবে। কি শর্ট কোশ্চেন? লেখক কার জন্মের আগে জন্মাতে চেয়েছেন? তাহলে বলতে হবে যীশু খ্রিস্টের জন্মানোর আগে যদি জন্মাতেন, মানে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর দেখো তিনি প্রথম চিন্তাভাবনা যেটি করেছিলেন যে ভারতের বাইরেও তার যদি জন্ম হতো তাহলে কোথায় হতো? তাহলে অ্যান্সার হবে প্রাচীন মিশরে হতো। তারপরে কোশ্চেন, তিনি বাঙালি না হলে কি হতে চেয়েছেন? তাহলে বলতে হবে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতে চেয়েছেন। তারপরে কোশ্চেন, তিনি নলখাগড়া কোথা থেকে ভেঙে আনতেন? তাহলে বলতে হবে নীল নদের তীর থেকে। তারপরে কোশ্চেন, নীল নদের তীর থেকে তিনি কি ভেঙে আনতেন? তাহলে বলতে হবে নলখাগড়া ভেঙে আনতেন। এটা একটু ঘুরিয়ে কোশ্চেন হবে, যে দুটোই কোশ্চেন হতে পারে। এবং সেটাকে ভোঁতা করে তিনি কি বানাতেন? তিনি তুলি বানিয়ে লিখতেন। এবং সুচালো করে কি বানাতেন? তাহলে বলতে হবে কলম বানাতেন। আর ফিনিশীয়রা বনপ্রান্ত থেকে কি কুড়িয়ে আনতেন? তাহলে বলতে হবে হাড় কুড়িয়ে আনতেন। আর সেইটি আমার কলম বলে কে দাবি করেছেন? তাহলে বলতে হবে যে লেখক দাবি করেছেন। তারপরে যদি রোম সাম্রাজ্যে, কবি কোন সাম্রাজ্যের অধীশ্বর হতে চেয়েছেন? তাহলে বলতে হবে রোম সাম্রাজ্যের অধীশ্বর হতে চেয়েছেন। তারপরে কোশ্চেন দেখো, যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতেন তাহলে তিনি কি হতেন? তাহলে বলতে হবে স্বয়ং জুলিয়াস সিজার হতে চেয়েছিলেন। এবং তারপরে কোশ্চেন দেখো, জুলিয়াস সিজার হতে চাইলে তার শ্রেষ্ঠ কারিগররা তাকে কি দিতেন? তাহলে বলতে হবে তার শ্রেষ্ঠ কারিগররা তাকে ব্রোঞ্জের শলাকা দিতেন। এই ব্রোঞ্জের শলাকার পোশাকের নাম কি? তাহলে বলতে হবে স্টাইলাস। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যেগুলো টেক্সট ভিত্তিক এবং যেগুলো বারবার কিন্তু আসে। তারপরে দেখো, সিজার সেই কলমটি দিয়ে কাকে আঘাত করেছিলেন? তাহলে বলতে হবে কাসকাকে। এবং সেইটি কিসের শলাকা ছিল? তাহলে বলতে হবে ব্রোঞ্জের ধারালো শলাকা ছিল। তারপরে দেখো, কি খুনিও হতে পারে বই কি? তাহলে বলতে হবে কলম খুনিও হতে পারে বই কি। এরপরে দেখো, চীনারা কিসের মাধ্যমে লিখতেন? তাহলে বলতে হবে চীনারা তুলির মাধ্যমে লিখতেন। আচ্ছা, তারপরে সেই তুলিটাকে বাদ দিলে কি ছিল সর্বার্থী শলাকা? তাহলে বলতে হবে বিশ্বের জ্ঞান অর্জন শলাকায় ছিল
সর্বার্থে শলাকা। এবং সেই শলাকা কিসের মাধ্যমে তৈরি হতো? তাহলে বলতে হবে বাঁশের তৈরি করা হতো, নল খাগড়া তৈরি করা হতো, পাখির পালক দিয়ে তৈরি করা হতো, এবং আর কি দিয়ে তৈরি করা হতো? ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। তাহলে আজকে আমরা যতটুকু অংশ পড়লাম তাতে দেখো, আমরা আগের দিন পড়েছিলাম লেখকের অফিসের বর্ণনা, যে লেখক শুধুমাত্র কলমে লিখতেন, বাকি তার যে সহকর্মীরা ছিলেন তারা ওই চৌকো একটা আয়নার মতো, অর্থাৎ কাঁচের স্ক্রিন, অর্থাৎ সেই কম্পিউটারের মতো রাইটার দিয়ে লিখতেন। এবং আমরা দেখেছিলাম আগের দিনের ক্লাসে যে তিনি কিভাবে কলম তৈরি করছেন, যে একটা সরু বাঁশের কঞ্চিকে কেটে তার মুখটাকে ছুচালো করবার জন্য বড়দেরকে সাহায্য করতে হতো, যাতে একসাথে অনেকটা কালি না পড়ে যায় একত্রভাবে, এবং কোথায় কালিটা না পড়ে যায় না, কলা পাতায়। এগুলো আমরা কিন্তু পড়েছিলাম। এবং গরুকে খাওয়ানো যে অক্ষর জ্ঞানের খাতাগুলো, যে কলা পাতাগুলো শিক্ষক মহাশয় কি করে আনতেন না, চেক করে দিতেন সেগুলো, যে গরুকে খাওয়ানো কতটা পাপ, সেই জন্য তারা পুকুরে ফেলে দিতেন, সেটা আমরা পড়েছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমরা পড়লাম কি, দেখো, কালি তৈরি করবার যে পদ্ধতি, যে প্রাচীনেরা তো এক বলতেন যে এইভাবে কালি তৈরি করো, যে ত্রিফলা, তিনে ত্রিফলা শিমুল ছালা, থাক দুধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এই যে ছড়া, এই ছড়ার মাধ্যমে যে ভালো কালি তৈরি করা হতো, সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসেও নিজের মতো করে কালি তৈরি করবার পদ্ধতি, এবং কিভাবে তৈরি করতো না, বাড়ির যে বড় উনুন, সেই উনুনের যেই পাত্রে রান্না হতো, সেই পাত্রের তলা থেকে কালিটাকে লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে সেটিকে জলে গুলে রাখা হতো, এবং সেটা কালো আরো করবার জন্য হরিতকি দেওয়া হতো তার মধ্যে। এবং মাকে বলে কখনো কখনো কি করা হতো, আতপ চালকে পুড়িয়ে বেটে তার মধ্যে মিশ্রণ তৈরি করা হতো, এবং পরে সেটাকে ন্যাকড়ার মাধ্যমে ছেঁকে দোয়াতে রাখা হতো। যে দোয়াতের পরিচয় আমরা পেলাম, দেখো সরস্বতী পুজোতেও কিন্তু সেই দোয়াত কিন্তু লাগে। এবং তারপর দেখো আমরা দেখতে পেলাম যে সেই কালিটিকে কি করা হতো, সমস্তটা যখন হয়ে যেত তখন সেটাকে একটা খুন্তি খুবই গরম করে সেটাকে লাল টকটকে করে সেই বাটিটার মধ্যে যখন ছাড়া হতো, তখন টকবক টকবক করে কি হতো না, ফুটতে লাগতো। এই যে কালি তৈরির একটা পদ্ধতি, সেই পদ্ধতি যখন লেখকের জীবন থেকে সরে যাচ্ছে বা লেখক দেখতে পাচ্ছে সেই কালির যে মাধুর্যতা এবং কালির যে প্রয়োগ সেটা কমে যাচ্ছে, সেটা কোথাও গিয়ে একদম বিলুপ্তির পথে, তখন লেখকের কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, যে কষ্ট কিন্তু লেখক কাউকেই বোঝাতে পারছেন না। সেই কষ্টের মাধ্যমেই আমরা দেখতে পেলাম, সেই কষ্টটা আমরা কিন্তু দেখতে পেলাম যে কষ্টটা ভীষণ কষ্ট। এরপর আমরা যতটুকু পড়লাম যে লেখকের যে একটা নিজের মধ্যেই যে কল্পনা, সেই কল্পনা শক্তি, যে তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন, তিনি যদি প্রাচীন সুমেরীয় অঞ্চলে জন্মগ্রহণ করতেন, প্রাচীন সুমেরিয়ান হতেন, ফিনিশিয়ান হতেন, তাহলে নীল নদের তীর থেকে তিনি কি আনতেন, তিনি নল খাগড়া ভেঙে আনতেন, সেটাকে ভোতা করে কলম বানাতেন, তুলি বানাতেন, এবং সুচালো করে কলম বানাতেন। এরপর আমরা দেখতে পেলাম যে ফিনিশীয় হলে তারা কি করতে, একটা হাড় তুলে আনতো কোনো প্রান্ত থেকে, সেটাই কলম হয়ে যেত কার না, লেখকের। এরপর আমরা দেখতে পেলাম যে রোমের যদি অধীশ্বর হতেন, সর্বেসর্বা হতেন, তাহলে তার যে কারিগর তাকে কি দিত, লেখককে কি দিত না, লেখককে কিন্তু কি দিত, সেই জুলিয়াস সিজারের যে পোশাকি একটি কি ছিল, পোশাকি নাম যার স্টাইলাস, সেই ব্রোঞ্জের শলাকাই দিতেন। এবং সেই কলমও যে কারোর জীবন কেড়ে নিতে পারে, সেটাও কিন্তু লেখক দেখিয়েছেন এখানে, যে একটা কলম সেটা একটা অক্ষর জ্ঞান, এটা একটা জ্ঞান অর্জনের একটা পদ্ধতি, সেটাও কি করছে, একটা খুন করে দিতে পারছে। সেই খুনটা কি করে করেছিল না, ব্রোঞ্জের সেই ধারালো শলাকাটা দিয়েই করা হয়েছিল। এরপর আমরা দেখতে পেলাম যে চীনারা যে তুলি দিয়ে লেখেন, এবং তুলি সেটা বাদ দিয়ে বিশ্বের সর্বত্র একটাই শলাকা ছিল, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের যে শলাকা। সেটা কিসে তৈরি করা হতো, সেটা বাঁশের তৈরি করা হতো, নলখাগড়া তৈরি করা হতো, পাখির পালকের তৈরি করা হতো, ব্রোঞ্জের তৈরি করা হতো। এইগুলো কিন্তু আমরা পড়লাম আজকের ক্লাসে। এবং আমরা দেখতে পেলাম যে কলমের যে মাহাত্ম্য, সেটাই কিন্তু লেখক বারবার তুলে ধরেছেন।
আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।